সনদ গণপরিষদের সদস্যপদ হিসাবে শপথ নেয় এসব নিয়ে অনেক বিতর্ক অলরেডি হচ্ছে। তবুও ভাবলাম জুলাই সনদ নিয়ে দু চারটা কথা বলি। তো জুলাই সনদে প্রভিশনগুলির মধ্যে অনেকগুলি প্রভিশন আমার খুব ভালো লেগেছে। আমি আগেও নিজেও এগুলি রেকমেন্ড করতেছিলাম। সেগুলির মধ্যে হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে পাওয়ার শেয়ারিং, তারপরে হচ্ছে আপনার যে প্রাইম মিনিস্টারদের 2 টার্ম সেট করে দেয়া ম্যাক্সিমাম। আরেকটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার এবং দলীয় প্রধান এক হতে পারবে না। এগুলি সবই ভালো জিনিস। তবে যেটা নিয়ে আমার একটু আপত্তি আছে সেটা হচ্ছে আপার হাউস নিয়ে। তা আপার হাউসের সিস্টেমটা হচ্ছে যে পিআর ভিত্তিতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা অর্থাৎ যে সমস্ত প্রত্যেকটা পার্টি যে পরিমাণ ভোট পেয়েছে সে অনুসারে ওরা আপার হাউসে নমিনেট করতে পারবে। তো সে 100 জনের মধ্যে আমার প্রিলিমিনারি ইনফরমেশন অনুসারে সোর্স 100% ঠিক না হইতে পারে, তবুও মনে হচ্ছে এনসিপি পেয়েছে অ্যাবাউট 3% ভোট, জামাত মনে হয় 25%-এর মতো, বাকিটা বিএনপির দিকে গেছে। তো একটু কম বেশি হতে পারে। তো সেটার থেকেও বড় কথা হচ্ছে তাহলে এই যে 100%-এর মধ্যে জামাত এনসিপি ধরেন 3 জন পাঠাইতে পারবে, জামাত 25 জনের মতো পাঠাতে পারবে, বাকিগুলি বিএনপি পাঠাবে। তা আমার একটু অপছন্দ এই কারণে, ধরেন এনসিপি 3 জন পাঠাবে, তো যে সমস্ত লোককে আমরা ভোটের সময় মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে নেই, এখন পার্টি হিসাবে ধরেন আপনি পছন্দ সেগুলিকে। তো কথা এনসিপি ঠিক করলো সার্জিসকে পাঠাবে, পাটোয়ারিকে পাঠাবে, বা আরো এরকম যারা সাংঘাতিক কঠিন টাইপের লোকজন এদেরকে পাঠাবে। তো এরা দেখেন ইলেকশনে অলরেডি হেরেছে, প্লাস অনেক মানুষ হয়তো এদেরকে পছন্দ নাও করতে পারে। জুলাই বিপ্লবের সময় এরা ডেফিনেটলি পপুলার ছিল, ফেমাস ছিল, ওদের কন্ট্রিবিউশন ছিল। মানুষ চেঞ্জ হয়, রাইট? আপনি আমাকে এখন পছন্দ করতে পারেন, কিন্তু আবার আমার আরেকটা অ্যাক্টের জন্য পছন্দ নাও করতে পারেন। তো জুলাই বিপ্লবীদের ক্ষেত্রেও সমন্বয়কদের তাই হয়েছে। সেই সময় আমরা সবাই সাপোর্ট করেছি, এখন হয়তো ওদের এর মধ্যে গত 16-17 মাসের কর্মকাণ্ডে হয়তো পছন্দ হচ্ছে না। যাই হোক, তো ধরেন এনসিপি এরকম লোকজনদেরকে পাঠালো। আরো মজার জিনিস হচ্ছে জামায়াত ধরেন ঠিক করলো ওরা তো অনেক লোক পাঠাতে পারবে। ধরেন আপনাদের পছন্দের পিঙ্কু বাবু, ইলু মামা এদেরকেও পাঠিয়ে দিল, পিনাকি আর ইলিয়াসের কথা বলছি, বা এরকম আরো যারা আছে। আর খালেদুজ্জামানকে পাঠালো, তো আরো তো লোকজন পাঠাবে, ওদের পছন্দ ওরা পাঠাতে পারবে, রাইট? এখন চিন্তা করেন আপার হাউসের অবস্থা কি হবে। এই 100 জনের মধ্যে যে সমস্ত বেশিরভাগ মানুষকে মানে ধরেন আমরা পছন্দ করতেছি না, আপনারা পছন্দ করতেছেন না, বিএনপিও হয়তো অনেককে পাঠাবে যাদেরকে ইভেন আমরা পছন্দ করব না, আপনারা পছন্দ করবেন না, কিন্তু এরা সবাই আপার হাউসের সদস্য হবে। জাস্ট ইমাজিন দ্যাট, এই 100 পিপল, নিউ পিপল আপার হাউসে যে বসবে, ঠাট্টা করে বলতে হয় সার্কাসের মতো অবস্থা হবে। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে এই আপার হাউসের লোকগুলি বিনা নির্বাচনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাবে, সংসদে যাবে। ওরা আপার হাউস বুঝতেই পারতেছেন, মানে আপার হ্যান্ডও পাবে, অর্থাৎ ওরা লোয়ার হাউসের তুলনায় যারা এখন নির্বাচিত হয়ে এসছে তাদের তুলনায় এদের ক্ষমতা বেশি হবে। কেন বেশি হবে? এরা ইয়ে করবে, আপনার আইন কানুন প্রণয়ন করবে। তারপরে যা কিছু লোয়ার চেম্বারে হবে, স্পেশালি আইন কানুন প্রণয়ন করলে সেগুলি আপার চেম্বারে পাশ হইতে হবে। আমেরিকায় যেরকম কংগ্রেসে করলে সিনেটে পাশ হইতে হয়। তা এখন যারা আসল পার্লামেন্টারিয়ান এমপি আছেন, এনারা ধরেন এত সুন্দর করে কষ্ট করে এমপি হয়ে এসছেন যে ধরা খাবে যে যারা জনগণের ভোটে নির্বাচিত না তাদের হাতে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ধরেন আমাদের সংসদ অলরেডি 300 জন আছে আইন প্রণেতা। এই 300 এমপিকে নিয়ে আমাদের হিমশিম খেতে হয়। এখন ওই বাংলায় বলে না, গোদের উপর বিষ ফোড়া, আরো 100 জনকে যদি নিয়ে আসেন আপার হাউসে, তো দেখা যাবে এরাও তো আর একেবারে ঋষি মহিষী হবে না, তাই না? এই এমপিরা যা করে ওরাও তাই শুরু করবে কিছুদিন পরে, প্লাস ওদের ক্ষমতার দাপট আরো বেশি হবে।
তো তার মানে হচ্ছে এই 100 জনের জন্য আবার নতুন করে সবকিছু শুরু হবে। রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ হবে, দুনিয়ার অফিস আদালত করতে হবে, লোকজন হায়ার করতে হবে, এই আরেক মহাতুগলকি কাণ্ড। ফলাফল কি হবে? ফলাফল আসলে তেমন কিছু ভালো কিছু হবে না আমাদের জন্য, কারণ সেই একই জিনিসই তো করবে। আরেকটা কথা আছে না যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরা তো কিছু সমন্বয়ককেও ইয়েতে ইন্টারিম গভর্নমেন্টে পাঠিয়েছিলাম, সেটার ফলাফলও দেখেছি আমরা। সেই ফলাফলও তো তেমন সুখকর না। এগেইন আমরা ওদের কন্ট্রিবিউশনকে সম্মান করি জুলাই বিপ্লবের সময়, বাট তারপরের ফলাফল তো মোটেই সুখকর না, রাইট? এই যে প্রত্যেকের নামে নানা রকম কেলেঙ্কারি, এটা সেটা, দুর্নীতি, প্লাস এখন ওদের যেই বিহেভিয়ার, আপনি এরকম বিহেভিয়ার আপনি ছেলে হইলে, ভাই হইলে, আপনি নেতা হইলে, মন্ত্রী হইলে আমরা ডেফিনেটলি পছন্দ করব না। ওরা যেভাবে কথাবার্তা বলে, যেরকম উগ্র, কারণ দেশ চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য আমরা চাই শান্তশিষ্ট মানুষ। তো যাই হোক, জানি না শেষ পর্যন্ত বিএনপি কি করবে, তবে অনেকগুলি প্রভিশন ভালো, সেগুলি বিএনপি করলে ভালোই করবে, সামনে নিজেদেরও ভালো হবে, দেশ দশেরও ভালো হবে। আমার মতে এনসিপি, জামাত এখনই যুদ্ধ না করে বিএনপির সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে তখন আলাপ আলোচনা করে বলে হে যত রকমের সাংবিধানিক চ্যালেঞ্জ আছে সেগুলিকে অ্যাড্রেস করে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করি। কারণ অনেক কিছু আছে সুন্দর সম্পর্কের মাধ্যমে সেটেলমেন্ট করা যায়। আপনি যুদ্ধ শুরু করলে, এখন ধরেন এরা যদি এক পক্ষে রিজিড হয়, বিএনপিও আরেক পক্ষে রিজিড হবে। এখন তারা তো পার্লামেন্টে 2/3 মেজরিটি, তো ওরা রিজিড হলে তো কিছুই হবে না। তো সেই জন্য আমার সাজেশন হবে এনসিপি, জামায়াতকে যে বিএনপির সাথে ফর্মালি ইনফর্মালি বসো, যে হ্যাঁ আসেন, আচ্ছা জুলাই সনদ নিয়ে কথা বলি, আপনারা যখন এগ্রি করেছেন আমরা করেছি, কি করা যায়, দরকার হলে একটু এদিক ওদিক ছাড় দিয়ে হইলেও বেশিরভাগ ভালো জিনিসগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে যদি 3 পার্টির মধ্যে একটা ঐক্যমত হয়, তাহলে এক সময় এসে বিএনপি বলবে আচ্ছা ঠিক আছে, যদি রাজি হয় তখন সংসদে ইজিলি অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারবে, কারণ 3 পার্টি রাজি এবং চেঞ্জগুলি আনতে পারবে। কিন্তু যুদ্ধ বিগ্রহ করে খামাখা গালাগালি মারামারি করে কিছু হবে না। তো যাই হোক, জুলাই সনদেই বলছি অনেকগুলি প্রভিশন আমার পছন্দের, যেগুলি উল্লেখ করলাম আগে। আপার হাউস নিয়ে আমার একটু আপত্তি আছে। আমার মনে হয় না আপার হাউস রিয়েলি বাংলাদেশের দরকার। খামাখা আরো 100 কুতুবকে পাঠিয়ে লাভের বেলা কিছুই হবে না। একটা লাভ হবে এনসিপি, জামায়াতের, ওরা আরো কিছু লোক সংসদে পাঠাইতে পারবে খামাখা গলাবাজি করার জন্য। দেশের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়?